প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন অন্তর মাহমুদ ভাই। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের আউটশাহী গ্রামে। তবে ঘটনাটি ওনার সাথে ঘটেনি, ঘটনাটি ঘটেছে ওনারই খুব কাছের বন্ধু নাদিম শেখের সাথে। নাদিম শেখের বাড়িও কিন্তু এই আউটশাহী গ্রামেই, একই গ্রামেই। ওনাদের দুইজনের বাসার মধ্যবর্তী দূরত্ব পায়ে হেঁটে সর্বোচ্চ 5 মিনিট। তো নাদিম শেখের সাথে যে ঘটনাটি ঘটেছে, চলুন সেই ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 2012। তখন এই নাদিম শেখ এসএসসি পরীক্ষার্থী। দুপুর 2টোর সময় হঠাৎ করেই মোবাইল ফোনে একটি কল আসে যে পাশের গ্রামে তার যে ছোট খালার বাসা, সেখানে তার যে খালাতো বোন, বয়স 10 থেকে 11 মাস হবে, সে পানিতে পড়ে মারা গেছে, তাও বালতিতে রাখা সামান্য পানিতে পড়ে। সবাই অবাক হয়ে যায়, এটা কীভাবে সম্ভব? বালতি তো কাত হয়ে পড়ে যাওয়ার কথা, আর বালতিটাও ছিল ছোট। বালতিটির মধ্যে মাথা ছিল নিচের দিকে আর পা ছিল উপরের দিকে। পুতুলের মতো ফুটফুটে সুন্দর এই বাচ্চাটি রাগ করলে লাল টকটকে শরীর হয়ে যেত, গায়ের রং এতটাই ফর্সা ছিল। খুব সুন্দর এই বাচ্চাটি এভাবে মারা যেতে পারে, সকলের কাছে এই বিষয়টি আসলে অবিশ্বাস্য মনে হচ্ছিল। তারপরও আল্লাহর ডাক আসলে, ছোট হোক বড় হোক, যে যেই পদেই থাক, কেউ তো রক্ষা করতে পারবে না। আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। ওনারা দ্রুত সেখানে চলে গেলেন। গিয়ে দেখলেন খালামণি অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছেন। বাড়িতে কান্নার রোল চলছে। খালু নিস্তব্ধ হয়ে আছেন, কোনো রকম কথা বলছেন না কারোর সাথে। কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারোরই ছিল না। খালামণির যখন একটু জ্ঞান ফেরে, সাথে সাথে কান্না শুরু করে দেন, আবার কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান। যখনই জ্ঞান ফেরে তখনই উনি বলেন যে, মা, তুমি আমাকে বলছিলে না এই অবস্থায় কাউকে কখনো ভিক্ষা দিবা না? আমি তো শুনি নাই কথা। আজ সকাল 11টার দিকে এক মহিলা আমার কাছে ভিক্ষা চাইতে আসছে, আর আমি দিয়ে দিছি। ওই মহিলারূপী পিশাচটা আমার মেয়েকে নিয়ে গেছে। তো এই কথা বলছে, কান্নাকাটি করছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আসলে যে নানু ওখানে ছিলেন, উনি সবাইকে বলছিলেন যে যদি বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকে অথবা কেউ যদি অন্তঃসত্ত্বা হয়, এই অবস্থাতে কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায়, সে যতই দরিদ্র হোক, যদি বলে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করেন বা আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেন, তাহলে শুধু দিতে হবে, তা না হলে কিছু দেয়া যাবে না। যদি কিছু দেয়া হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এই জিনিসগুলো দুষ্টু পিশাচ হওয়ার সম্ভাবনা বেশি, আর তখন ওই পরিবারের শিশু সন্তানকে ওরা মেরে ফেলে। এই ঘটনাটি ওখানে ঘটেছিল। দুপুর বেলা বাচ্চাটি মারা যায়, অথচ 11টার দিকে, মানে বেলা 11টার দিকে ওই মহিলাকে সে ভিক্ষা দিয়েছিল। মহিলাটির আচার আচরণ সন্দেহজনক ছিল। এখন অনেকেই তো ভিক্ষা চায়, সবার আচার আচরণ তো সন্দেহজনক নয়। তবে কিছু কিছু সময় আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এটাই নানু সবাইকে বলছিলেন, পরামর্শ দিচ্ছিলেন। এদিকে বাড়িতে তো আসলে শোকের মাতম চলছে। এই যে নাদিম শেখদের যে বাড়ি আর ওনার খালার যে বাড়ি, এর মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার পথ। আর নানুদের বাসা মূলত কাছেই ছিল, তবে নানা নানি থাকতেন হচ্ছে পোস্তগোলা, শ্যামপুরের একটা বাসায় আর কি। তো যাই হোক, বাড়িতে তো অনেক মেহমান চলে আসছে। বিকাল নাগাদ দাফন কাফন শেষ হয়ে যায়। তখন এই যে নাদিম শেখ আর ওনার আম্মু, এই দুইজন বলে যান যে আমরা বাসায় যাচ্ছি, রাতের বেলা তোমাদের সবার জন্য খাবার নিয়ে আসবো। তো এই বলে ওনারা ওখান থেকে বেরিয়ে যান। তবে ওই বাসায় এই নাদিম শেখের ছোট 2 বোন এবং ওনার আব্বু থেকে যান। বাড়িতে ফেরত এসে রান্না শেষ করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। প্রায় 25 জনের খাবার মাটির চুলায় রান্না করা বেশ কষ্টসাধ্য বিষয়ই বটে। এমনিতে সবারই মন ভালো নাই, একটু বেশি দেরি হয়ে গেছিল রান্না করতে করতে।
এরপর নাদিম শেখ ভাই এবং ওনার আম্মু খাবার নিয়ে রওনা দেন। হাতে কোনো চার্জার লাইট নেওয়া হয় নাই, কারণ ওনাদের বাসার রাস্তা তো আসলে খুব ভালো, সমস্যা নাই, আর সবসময় রিক্সা চলে, যার কারণে চার্জার লাইট নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন নাই। আর ওই সময় এই নাদিম শেখ ভাই নোকিয়ার একটা বাটন ফোন ব্যবহার করতেন, ওটারও কিন্তু ওই যে টর্চ লাইটের মতো একটা লাইট, ফ্ল্যাশ লাইট রয়েছে আর কি, ওটা দিয়েও পথ চলা যায়, এই কারণেই আসলে চার্জার লাইট নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। এদিকে বাড়ির থেকে বের হয়ে প্রায় 10 মিনিট দাঁড়ানোর পর, কোনো রিক্সা না পাওয়ার পর ভাবলেন যে আসলে দেরি হয়ে গেছে, ফোন টোন নয় পাওয়া যাবে না, সরি রিক্সা পাওয়া যাবে না, তখন ফোনের ছোট্ট লাইটটা জ্বালিয়ে পায়ে হাঁটা শুরু করেছেন এই নাদিম শেখ আর ওনার আম্মু। অল্প অল্প জ্যোৎস্না ছিল আর কি, পাকা রাস্তা, তাই কোনো সমস্যা হচ্ছিল না হাঁটতে। আর পায়ে চালিত রিক্সা যেগুলো থাকে আর কি, ওর নিচ দিকে হারিকেন থাকে, তো এরকম রিক্সা আসলে দূর থেকে আসলেও বোঝা যেত আর কি, তবে ওরকম রিক্সা ওই সময় আসছিল না। এদিকে নাদিম শেখ ভাইয়ের হাতে ছিল ইলিশ মাছ ভাজা আর কই মাছের রান্না করা তরকারি, আর ভাতের বাটিটা ছিল অন্য জায়গায়, তবে এই ভাতের বাটির ওজনটা বেশি ছিল, অনেক লোকের ভাত ছিল তো এই জন্য। আর নাদিম শেখ ভাই একটু জোরে জোরেই হাঁটছিলেন। ওনার আম্মুর হাতে ছিল শুধু রান্না করা ডাল। এদিকে নাদিম শেখ ভাইয়ের ফোনের লাইটটা অর্ধেক রাস্তা মোটামুটি আসার পর বন্ধ হয়ে যায়, কারণ চার্জ শেষ। এদিকে উনি একটু তাড়াতাড়ি হেঁটে হেঁটে একটু বেশি এগিয়ে ফেলেছেন। ওনার আম্মু ওনার থেকে বেশ পিছনে পড়ে গেছেন। কিছু সময় পর উনি তাকিয়ে দেখছেন যে ওনার আম্মু পিছনে পড়ে যাচ্ছে, আবার একটু দাঁড়াচ্ছেন, ওনার আম্মু আবার হেঁটে ওনার কাছ পর্যন্ত আসছেন, আবার হাঁটা শুরু করছেন, আবার ওনার আম্মু পিছিয়ে পড়ে যাচ্ছেন, এইভাবে হাঁটছেন। মাথায় কিন্তু ভয়ের কোনো চিন্তা ওই সময় ছিল না। ছোটবেলা থেকেই নাদিম শেখ ভাই বেশ সাহসী ছিলেন, ভয় ডর নিজের মধ্যে একটু কমই আসলে তার কাজ করত। ইলিশ মাছ ভাজা, কই মাছ ভাজা বা পিঠা খাওয়ার জন্য কিন্তু এই ভূত প্রেত কিন্তু বিভিন্ন সময় আসে রাস্তাঘাটে, এটা কিন্তু অনেক সময় শুনেছেন তারা। তবে যেহেতু একটা শোকের বিষয় তাদের মাথার মধ্যে ছিল, এইসব বিষয় ওনাদের মাথায় ওই সময় প্রেক্ষাপটে কাজ করছিল না। আর নাদিম শেখ ভাই ভাবলেন এখনো কি এসব আছে নাকি, চারদিকে এত আলো টালো, এখনো এসব কি চলে, এগুলো মনে মনে ভাবছিলেনও। এতক্ষণে ওনার আম্মু আবার ওনার সামনে চলে আসলেন। তো ওনারা দুজনই হাঁটছেন, ওখানে 3 রাস্তার একটা মোড় রয়েছে, ওনারা ওই মোড়টা একসাথেই পার করেন দুজনই। তো জায়গাটা বেশি ভালো না, ওই জায়গা কেন্দ্রিক বেশ কিছু ঘটনা রয়েছে, বেশ ভয়ঙ্কর ঘটনাই বটে। ওই জায়গাটা পার হলে একটি কাঠের মসজিদ নির্মাণ করা হয়েছিল একটু সামনের দিকে। তো বাইরে লাইট জ্বালানো ছিল, ফজর পর্যন্ত ওই লাইটটা জ্বালিয়ে রাখা হয়। রাস্তার আশেপাশে আর কোনো ঘরবাড়ি নেই। ওই মসজিদটা থেকে একটু আগালে হাতের বাম পাশে আছে একটি মহিলা মাদ্রাসা। ওইখানে যেতে আবার রাস্তা থেকে নৌকার প্রয়োজন, আর অনেক ঘরবাড়ি আবার ওই দিকটাতে রয়েছে। তো ওই দিক দিয়ে নৌকা পারাপার হওয়া যায় ওরকমটাই তার মনে আসছিল। হঠাৎ করে দেখতে পান দূর থেকেই একটি বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। একটু একটু চাঁদের আলোতে মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে। 15 থেকে 20 হাত দূরে এই নাদিম শেখ ভাই দাঁড়ালেন। ওনার আম্মু তখন ওনার থেকে প্রায় 10 হাত পেছনে ছিলেন। উনিও আস্তে আস্তে হেঁটে নাদিম শেখ ভাইয়ের কাছে এসে দাঁড়ালেন। এমন সময় উনি দেখতে পেলেন যে ওই মেয়েটা মনে হচ্ছে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হলো বাজারের দিক থেকে একটা রিক্সার হারিকেনের আলো তাদের কাছে আসছিল। যখন একটু বেশি কাছে আসলো মনে হলো ওইখানে কেউই ছিল না। তখন নাদিম শেখ ভাই মনে করলেন হয়তো তার মনের ভুল ছিল, সে কোনো নৌকায় উঠে গেছে। এরই মধ্যে ওনার আম্মু কাছে আসলো, এসে বললেন কি রে, বেশি কষ্ট হচ্ছে নাকি, তাহলে এগুলো কয়েকটা আমার কাছে দে। তখন নাদিম শেখ ভাই বললেন না, আমার হাতেই থাক, সমস্যা নাই, আমরা তো এসেই পড়ছি, সমস্যা নেই, একটা নৌকায় উঠে যাব।
তখন নাদিম শেখ ভাইয়ের মা বলছে, নৌকায় উঠবি মানে? নৌকা তুই কোত্থেকে পেলি? আর এখানে নৌকা তো চলে না। নৌকা আগে চলতো, এখন তো অনেক আগে এগুলো বন্ধ হয়ে গেছে। দেখ না, এখানে তো একটা কাঠের ব্রিজ হয়ে গেছে, নৌকা তো চলাচল করে না এখানে। তখন নাদিম শেখ ভাইয়ের মনে হলো, আরে এতক্ষণ আমি কিসের চিন্তার মধ্যে ছিলাম, আসলেই তো এখানে একটা কাঠের ব্রিজ আছে, এখানে তো কোনো নৌকা এখন চলে না। তখন উনি আরেকটু ভালো করে খেয়াল করলেন যে কাঠের ব্রিজটার নিচে কিন্তু অনেক ঘন কচুরিপানা রয়েছে, সেখানে নৌকা চলার কোনো অবস্থাই নাই। এদিকে আরও একটি ব্যাপার ওনার আম্মু জানালেন, সেটা হলো যে বেশ কিছু বছর আগে এই যে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার কাছে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছিল। এরপর থেকে নাকি এই ব্রিজের এখানে একটি বোরকা পরা মেয়েকে দেখা যায় রাতের বেলা। কেউ দেখে ভয়ও কিন্তু পেয়েছে, আবার কেউ দেখে কাছে যাওয়ার পর হঠাৎ করে দেখেছে যে অবয়বটা মিলিয়ে গেছে। উনি কিন্তু ওই মেয়েটার কথা বলেছিল তার মাকে, যে আমি এরকম একটা মেয়েকে এখানে দেখলাম, এখন আর দেখি না। এর প্রেক্ষাপটে ওনার মা ওনাকে এই বিষয়টা বলেছিলেন। ওনার মা বললেন যে তোর এত তাড়াতাড়ি হেঁটে আসা উচিত নেই, আমার সাথে আস্তে আস্তে হাঁটতি। তো যাই হোক, ওনারা আর কোনো সমস্যা ছাড়াই সেই খালার বাসায় পৌঁছে যান। খালার বাসায় পৌঁছার পর এই বিষয়টা ওনার মা অন্যদেরকে অবহিত করেন। তখন সবাই বেশ বকাঝকাই করেন যে এইভাবে আসা তো মানে ঠিক হয়নি, কারণ হচ্ছে দুজন একসাথে আসলে এই বিষয়টা হয়তো বা দেখতো না। যাই হোক, ওদিকে কি হয়, ওই যে খালামণি যার বাচ্চাটা মারা গেছে, তাকে অনেকটা জোর করে কিছুটা খাবার খাওয়ানো হয়। এরপর খালামণি বললেন যে কিভাবে ওনার বাচ্চাটা মারা গিয়েছিলেন। উনি বললেন যে ওই বাচ্চার জন্য ছোট একটা বালতিতে অল্প পানি এনেছিলেন শরীর মোছাবেন বলে, আর ফিডার খাওয়াবেন এই জন্য। আর বাচ্চাটা ঘুমিয়েছিল, এই জন্য বাচ্চাটাকে আর উঠান নাই। ওই বালতিটা এনে উনি ওই খাটের পাশে রেখেছিলেন। এরপর উনি চিন্তা করলেন যে বাচ্চাটা ঘুমাচ্ছে, যাই আমি আর একটা কাজ সেরে আসি। অল্প সময়ের জন্য কাজ সেরে এসেই উনি দেখেন বাচ্চাটা বিছানার উপর নাই, বাচ্চাটার পা দেখা যাচ্ছে বালতির ভেতর থেকে উপরের দিকে উঠে আছে। উনি দৌড়ে এসে দেখেন এই অবস্থা, বাচ্চাটা বিছানা থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়েছিল। তখন মাথাটা বালতির ভেতরে ঢুকে যায়। বালতির ভিতরে যেহেতু পানি ছিল, বাচ্চাটার বের হতে পারেনি। কিন্তু সবাই এই বিষয়টা মেলাতে পারে না, বাচ্চা গড়িয়ে গড়িয়ে যদি বালতির উপর পড়েও যায়, এটা যে ছোট বালতি, তাতে বাচ্চার আঘাতে এই বালতিটা কাত হয়ে পড়ে যাওয়ার কথা। কোনোভাবেই এই বাচ্চা পড়ে যাওয়ার পর বাচ্চার লোড এই বালতি রাখার কথা না। বালতিটা তো বড়ও না, ছোট বালতি একদমই, যে কোনো টোকা লাগলেই বালতিটা পড়ে যাবে। যদিও বা পানি ছিল, বালতি একটু ভার ছিল, তারপরও ওই বাচ্চার যে ওজন, সেই ওজনের আঘাত যদি ওই বালতিতে লাগে, তাতে কোনোভাবেই এই বালতিটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকার কথা না। যাই হোক, সবাই বুঝতে পেরেছিলেন আসলে কেন এটা হয়েছে। উপস্থিত সবাই খাওয়া দাওয়া শেষ করেন, আর খালামণির বাসায় তখন অনেক মেহমান আসছিলেন। পর্যাপ্ত থাকার জায়গা না থাকায় এই নাদিম শেখ ভাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দেন। ওনার মা ওখানেই থেকে যান। সবাই যেতে নিষেধ করেছিলেন, তবু ওনার বাসা আসলে খুব তো দূরে ছিল না, এই জন্য রওনা দিয়েছিলেন। বাসা থেকে যখন রওনা দিয়ে বাজারের দিকে আসলেন, তখন রাত 11টা ছুঁই ছুঁই। বাজারে দোকান খোলা পেলে ম্যাচ বক্স কিনে নিয়ে যাবেন এটা ভেবেছেন, কিন্তু বাজারে এসে দেখেন একটা দোকানও খোলা নেই। 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলেন রিক্সার জন্য, কারণ উনি জানতেন ওনাদের এলাকার মোবারক কাকা নামে একজন আছে, উনি রাত 12টা-1টা পর্যন্ত রিক্সা চালান। ঢাকাগামী বা বেশি রাতের যাত্রীদের তিনি বাড়িতে পৌঁছে দিতেন। রিক্সা না পেয়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটেই রওনা দিলেন। নিকষ কালো অন্ধকারের মধ্যে নিজের মতো করে হাঁটতে লাগলেন। এদিকে মোবাইলের চার্জ তো শেষ হয়ে গেছে, লাইটও বন্ধ হয়ে গেছে।
মহিলা মাদ্রাসার সামনে আসার পর হঠাৎ করে ওনার শরীরটা ভার ভার অনুভব করতে লাগলেন। যদিও বা ওখানে উনি ভয়ঙ্কর কিছু দেখেন নাই, বা ওই বোরকা পরা ওই অবয়বটা উনি দেখেনও নাই, তবে সেই মেয়েটার কথা মনে পড়েছিল। এই কারণে হয়তো বা মনের মধ্যে একটু ভয় উকি দিয়েছিল, যার কারণে শরীর ভার হয়ে গিয়েছিল। নিজের হাঁটার গতিটা বাড়িয়ে দিয়েছিলেন। হাঁটতে হাঁটতে এসে পড়লেন সেই 3 রাস্তার মোড়ের টিনের মসজিদের সামনে। মসজিদটা কিন্তু এখন আর সেই টিনের মসজিদ নাই, এখন পাকা করা হয়েছে, বড় করা হয়েছে। মসজিদের গেটের বাইরের লাইটের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, কারণ সামনে 3 রাস্তার মোড়। বাজার থেকে একটু সামনে আসলেন, তারপর উনি 3 রাস্তার 3 দিকে তাকিয়ে দেখেন এমন কালো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। মনে হলো দুনিয়া সব অন্ধকার এসে পড়েছে এই 3 রাস্তার মোড়ে। একটু আগালেই হারিয়ে যাবেন এই অন্ধকারের মধ্যে, তাই সাহস পাচ্ছিলেন না সামনে আগানোর। টানা 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলেন যে কেউ আসলে তার সাথে চলে যাবেন। এদিকে কল দিয়ে যে কাউকে আসতে বলবেন সে অবস্থাও ছিল না, মোবাইল তো বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মনে পড়ে গেল ছোটবেলার শোনা সেই 3 রাস্তার মোড়ের ঘটনা। কেউ না কেউ নাকি আগে সেখানে ভোগ দিত, তখন রাস্তা ছিল মাটির। একবার সকালে স্কুলে যাওয়ার সময় উনি দেখেছিলেন কলা পাতায় মিষ্টি, আবার একদিন দেখেছেন কাটা ছাগলের মাথা, রক্তে রঞ্জিত হয়ে আছে সেই মাথা। আবার এক সময় দেখেছিলেন 5টা মুরগির মাথা, আবার মিষ্টি, তারপর পিঠা, এগুলো দেয়া হয়েছে ভোগ হিসাবে ওই 3 রাস্তার ওই মোড়ে। উনি রাতের বেলা যেহেতু ওখানে দাঁড়িয়েছিলেন কিছু সময়, এই সমস্ত বিষয় ওনার চোখের সামনে ভাসতে লাগলো, আর মনের মধ্যে ভয়ও বাড়তে লাগলো। একটু আগাচ্ছেন সাহস করে, আবার পিছাচ্ছেন, কিন্তু এভাবে তো আর চলে না। এরকম করতে করতে রাত 11:40 মতো বেজে গেছে। 10 মিনিটের রাস্তা 30-40 মিনিটে শেষ করতে পারছেন না, চোখেও কিছু দেখছেন না। এমন সময় একটা রিক্সা পেছন থেকে আসলো আর ওনাকে বলল যে, এ বাপু, এখানে কি করো? তাড়াতাড়ি বাড়ি যাও, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক না। আর রিক্সাওয়ালার মতো চলে যাচ্ছিলেন কোনো কথা না বাড়িয়েই। আর উনি কি করছেন, রিক্সার পেছনে দৌড় দিচ্ছেন যে, কাকা দাঁড়ান, আমাকে নিয়ে যান। কিন্তু সমস্যা হলো যে রিক্সাওয়ালা উনি ওনার মতো করে চলে যাচ্ছিলেন। এই নাদিম শেখ ভাইয়ের কোনো ডাক আসলে শোনেন নাই। চিন্তা করেছিলেন যে উনি যেদিকে যাবেন, মানে নাদিম শেখ ভাই যেদিকে যাবেন, ওইদিকে যদি রিক্সা যান, কোনোভাবে ওই রিক্সাকে জোর করে আটকে ওই রিক্সায় উঠবেনই। কিন্তু সমস্যা হলো কি, ওই রিক্সা চলে গেল আর এক সাইডে, ওই 3 রাস্তার মোড়ের আর এক সাইডে। যেই সাইডে গিয়েছেন ওই দিকে তার বাড়ি না, রিক্সা অন্য সাইডে চলে গেছে। মনে হচ্ছে রিক্সাওয়ালার বাড়ি ওই দিকেই হবে, যার কারণে সেও চলে গেছে তার বাড়িতে। এখন কি আর করা, বাধ্য হয়ে উনি ওনার বাড়ির দিকে দৌড় দিলেন। ওনার বাড়ির রাস্তাটা ছিল বাম দিকে, ওনার বাসার উদ্দেশ্য করে দিলেন এক দৌড়। তখন মনে হচ্ছিল কেউ ওনার পিছনে ছোটাছুটি শুরু করেছে। এটা হয়তো তার মনের ভুলই ছিল, বা ঠিকও হতে পারে। উনি ভয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান, ক্লান্ত হয়ে একটা জায়গায় থেমে যান। যে জায়গায় থেমে যান ওখানে বারেক শেখ নামে একজনের বাড়ি ছিল। উনি এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তো উনি যেখানে এসে দাঁড়িয়েছিলেন তার থেকে ওনার একটু সামনে একটা পুরনো বট গাছ রয়েছে। বট গাছের সামনে দিয়ে যাওয়ার সাহস করতে না পেরে এই বারেক শেখের বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অবস্থান করলেন। ওই যে বট গাছটা, এটা নিয়েও কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে। 2004 সালে এই পাশের এক বাড়ির কাকা, তার নাম হলো সানাউল্লাহ, উনি এই যে বটের পাতা পড়ে তার ফসলের জমি নষ্ট হয়, এই কারণে উনি ওই বট গাছের ডাল কাটার সিদ্ধান্ত নিলেন, যেই ডালগুলো ওনার জমির উপর এসে পড়ে বা ঝামেলা করে। তো উনি একটা ডাল কাটেনও, সময়টা বেলা 11টা এরকম। তো ডাল কাটার পর কোনো সমস্যা ছাড়াই সারাদিনের কাজ শেষ করেন। কিন্তু পরদিন সকালবেলা উনি যখন ঘুম থেকে ওঠার পর উনি আর কথা বলতে পারেন না, প্রচণ্ড জ্বর, ওনার বাক শক্তি হারিয়ে যায়। তিনি প্রায় 20-25 দিন কোনো কথাই বলতে পারেন নাই। অনেক হুজুর ঝাড়ফুঁক করিয়ে তারপর এই বটগাছের ওখানে গিয়ে মাপটাপ চেয়ে, নাকি ইশারা ইঙ্গিতে মাপ চেয়েছে, যার ডাল কাটবো না,
অন্যায় হয়ে গেছে। এরপর নাকি উনি বাকশক্তি ফিরে পান এবং স্বাভাবিক জীবনে ফেরত আসেন। এখন উনি স্বাভাবিক জীবনেই আছেন। এরপরে 2009 সালে আরও একটি ঘটনা ঘটেছিল, যখন এই নাদিম শেখ ভাই ক্লাস 8-এ পড়তেন। বট গাছের সামনের বাড়ির এক মহিলা, যিনি ছিলেন অন্তঃসত্ত্বা, রাত্রে তার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তখন ওই বট গাছ থেকে কোনো একটি ভয়ঙ্কর জিন তার দিকে নজর দেয়। সকাল থেকে শুরু হয় তার অদ্ভুত আচরণ, হঠাৎ হাসি, হঠাৎ কান্না, এরকম চলে 3-4 দিন। তার এই আচরণে সবাই আন্দাজ করতে পারেন কোনো একটা সমস্যা হয়েছে। পরে মুন্সিগঞ্জের গজারিয়া চর থেকে এক নাম করা কবিরাজকে আনা হয় তাদের বাসায়। কবিরাজ এসে এশার নামাজের পর আসন বসায় সেই মহিলার বাড়িতে। তার উপর হাজির করা হয় সেই জিনকে। জিন হাজির হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে কবিরাজকে এবং বলে যে একে তো আমি শেষ করেই ফেলবো। এবং সেই জিনটা বলে, আমরা 7 ভাই মিলে এখানে অনেক বছর থাকি। কবিরাজ জানতে পারেন এই 7 জনের মধ্যে ওই জিনটাই সবার ছোট, আর তার বয়স 700 বছরেরও বেশি। জিন কোনোভাবে এই মহিলাকে ছেড়ে যেতে রাজি হয় না। এখন কবিরাজ জোর করে কোনো কিছু করতেও পারছেন না, কারণ জিনটা ওই মহিলার উপরেই আসর করেছিল, আর মহিলা ছিলেন অন্তঃসত্ত্বা, যদি বাচ্চার কোনো ক্ষতি হয় এই জন্য। বিভিন্নভাবে বোঝানোর পর সেই জিনটা তাকে ছেড়ে যেতে রাজি হয়। জিন কথা দেয় সে বাচ্চার কোনো ক্ষতি করবে না, কিন্তু যাওয়ার আগে 5 ধরনের 5 কেজি মিষ্টি, 7 ধরনের 7টি ফল দিয়ে তাকে ভোগ দিতে হবে। কবিরাজ তার কথায় সম্মতি দিলে জিন চলে যায়। কবিরাজের কথা অনুযায়ী ওই দিন রাত 12টায় বট গাছের নিচে 5 ধরনের 5 কেজি মিষ্টি, মানে 1 কেজি 1 কেজি করে 5 কেজি মিষ্টি আর 7 রকমের 7টি ফল দিয়ে আসা হয়। এটা যখনই একজন দিয়ে এসেছে, সাথে সাথে নাকি ওই মহিলা চোখ বন্ধ করে ওই বট গাছের দিকে হাঁটা শুরু করেছে তার ঘর থেকে, এবং ওই বট গাছের নিচে গিয়েই অচেতন হয়ে পড়ে যায়। বাড়ির মানুষজন তাকে ধরে বাসায় নিয়ে আসে। পরবর্তীতে কবিরাজ কিছু নিয়মকানুন বাতলিয়ে দেয় যে এইভাবে চলতে হবে। তো কবিরাজ ওই রাত্রেই চলে গিয়েছিলেন। তাকে থেকে যাওয়ার কথা বলা হলেও কবিরাজ বলেছিলেন যে যেই বাড়িতে চিকিৎসা করা হয়, বিশেষ করে জিন সংক্রান্ত চিকিৎসা করা হয়, সেই বাড়িতে তার থাকা নিষেধ। পরের দিন থেকে ওই মহিলা স্বাভাবিক আচরণ করে এবং এই কবিরাজকে ফোনে জানানো হলে কবিরাজ বলেন যে সেই জিনটা সেই ভোগ গ্রহণ করেছে। আবার আর একটা ঘটনা 2009 সালের শেষ বা 2010 সালের শুরুর দিকে হবে। তো এক শ্রেণীর বেদের সম্প্রদায় যারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাখি শিকার করে, তেমনি একটা বেদের দল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই বটগাছ দেখে সেখানে দাঁড়িয়ে যায়। তো ওই বেদের দলের একজন লোক ওই বটগাছের দিকে হেঁটে যায়। তখন কিছু মানুষ তাকে নিষেধ করে। তখন ওই লোকটি জানায় সে বটগাছ থেকে আঠা সংগ্রহ করবে, অন্য কোনো কিছু করবে না। মূলত এই আঠা সে পাখি শিকারের কাজে ব্যবহার করবে। সবাই বেদেকে নিষেধ করে যে না, এটা করা যাবে না। সে জোরপূর্বক ওই বটগাছের কাছে যায় এবং সে বলে তার কোনো কিছুতেই ভয় নেই, কারণ তার কাছে তার সর্দারের দেয়া নাকি একটি তাবিজ রয়েছে। সেটা সবাইকে দেখায়, এই দেখো তাবিজ, এটা থাকলে আর কোনো ভয় নেই। তারপর সেই বেদে আঠা সংগ্রহ করতে উপরে উঠে যায় বটগাছের উপর। সময় তখন আনুমানিক 12টা আর কি এরকম। তো বটগাছের উপরে উঠে ছুরি দিয়ে একটা ছোট গর্ত করেছে মাত্র, তখনই হঠাৎ চিৎকার দিয়ে গাছের পেছনের দিক থেকে পড়ে যায় সেই বেদের সদস্য। তার চিৎকার শুনে সবাই যখন তার কাছে যায়, তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমারে বাঁচান, আমারে খেয়ে ফেলবে। তখন সবাই তাকে উদ্দেশ্য করে বলে সে কি দেখেছে, কিসে তাকে খেয়ে ফেলবে। তখন সেই বেদের সদস্য জানায় গাছের উপরে সে ওই আঠা সংগ্রহ করার জন্য যখন গর্ত করছে, তখন হঠাৎ করে সেই শো শো আওয়াজ শুনতে পায়, যা সাধারণত সাপরা করে থাকে। আওয়াজ শুনে উপরের দিকে তাকালে সে দেখতে পায় বিরাট একটা সাপ। এটা কোনো অজগর সাপও না, কিন্তু এটাতে কি সাপ উনি বলতে পারেন না। এত বড় সাপ উনি জীবনে কখনো দেখেন নাই। সেই সাপটি বিশাল বড় হা করে তার দিকে এগিয়ে আসছে, আর এটা দেখেই উনি পড়ে গিয়েছেন। সেই বেদে জানায় যে এই সাপটি আরেকটু হলেই তাকে খেয়ে ফেলতো। একটা বড় একটা গরু ওই সাপের মুখে নাকি অনায়াসেই
ঢুকে যাবে, এমন একটা অবস্থা। পরে সবাই মিলে সেই বেদেকে মাথায় পানি ঢেলে শান্ত করে, আর সে সাথে আরও কয়েকজন মানুষকে নিয়ে ওই বটগাছের কাছে যায়, বটগাছের দিকে তাকিয়ে কান্নাকাটি করে ক্ষমা চায়। প্রায় 1 ঘন্টা ধরে সে মাপটাপ চায়। এরপর সে তার সাথে থাকা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে এবং যাওয়ার আগে সবাইকে উদ্দেশ্য করে বলে যায় এই বটগাছে ভয়ানক কিছুর বসবাস রয়েছে, কেউ যেন এই গাছ না কাটে, এমনকি ডালপালাও না কাটে। বটগাছ সম্পর্কে আরও অনেক ঘটনা রয়েছে, যেমন ওই বটগাছের পূর্ব পাশের বাড়ির এক মহিলা, সঙ্গত কারণ তার নামটি বলা হলো না, উনি এখনও প্রতিদিন সেই বটগাছের নিচে মোমবাতি চালান সন্ধ্যার সময়। সেই মহিলা কোথাও ঘুরতে বা বেড়াতে যান না, এমনকি কারোর সাথে খুব একটা মেশেনও না, নিজের পরিবারের সদস্য ছাড়া কারোর সাথে খুব একটা কথাও বলেন না। সারাদিন নিজের বাসায় থাকেন, নামাজ পড়েন, আর প্রতিদিন সন্ধ্যা ওই বটগাছের নিচে মোমবাতি চালান। তাকে কিছু জিজ্ঞেস করলে উনি কিছু বলতে চান না, শুধু বলেন এই কাজ না করলে নাকি তার অনেক সমস্যা হবে। তো এরকম কথা বলেন আর কি। তো ওই যে বারেক শেখ যিনি, তো তার বাড়ির সামনে দাঁড়িয়ে ওই বটগাছ রিলেটেড এই সমস্ত ঘটনা মাথায় আসছে। এদিকে ভয়ে তার পা একদম জমে যাচ্ছে, যদিও বা তখনও উনি ভয়ের কিছু দেখেন নাই, কিন্তু ভয়ের এই বিষয়গুলো তার ভিতরে কাজ করছিল। উনি চিন্তা করছেন যে এখানে আর কিছুক্ষণ অবস্থান করলে হয়তো ভয়ে ওনার প্রাণ চলেই যাবে। উনি আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ আল্লাহ করতে করতে নিজের শরীরে যতটুকু শক্তি ছিল তা পায়ের মধ্যে সঞ্চয় করে বাড়ির দিকে দিলেন এক দৌড়। ওনার বাড়ির সাথে একটা ছোট ব্রিজ রয়েছে, সেখানে এসে থামলেন। ব্রিজ থেকে ওনার কাকার বাড়ির বাইরের লাইটটা দেখা যায়। এটা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং এরপর নিজের বাসায় ফেরেন। ভয় কিন্তু তখনও পুরোপুরি কমেনি ওনার পরিবার তখন খালার বাসায়, তাই কি পরিমাণ ভয় পেয়েছেন আসলে কাউকে বলতেও পারেন নাই। বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে চলে গেলেন। বলে রাখা ভালো, ওনার রুম ছিল আলাদা ছোট একটা বেশ ছিমছাম একটা ঘর আর কি। তো উনি একাই ঘুমাতেন ওনার রুমে, ওনার মা বাবা, ওনার ছোট 2 বোন ঘুমাতেন অন্য ঘরে। তো ওনার ঘর আর ওনার মা বাবার ঘর ছিল মুখোমুখি। এতটাই ক্লান্ত ছিলেন যে উনি ফ্রেশ না হয়ে শুয়ে পড়েন নিজের বিছানায়, আর স্মরণ হতে থাকে আজকের যে সমস্ত ঘটনাগুলো সেগুলো। এদিকে লাইট অফ করে দোয়া দরুদ পাঠ করে আল্লাহর নামে জিকির করতে থাকেন চোখ বন্ধ করে। 10 থেকে 15 মিনিট পর ওনার ঘরের পূর্ব পাশে টিনের বেড়ার মধ্যে টপাস করে একটা শব্দ হয়। মনে হচ্ছিল যে ওই টিনের বেড়ার উপর কেউ থাপ্পড় দিয়েছে বা ভারী কিছু দিয়ে আঘাত করেছে। টিনের বেড়ার উপর যদি এরকম ভারী কিছু দিয়ে আঘাত করা হয় কেমন জোরে শব্দ হয়, এটা কিন্তু যারা শুনেছেন তারা অনেকেই অবগত আছেন। উনি মনকে সান্ত্বনা দিন, হয়তো বা কোনো বিড়াল আওয়াজ করেছে বা কোনো কিছু হয়তো বা আঘাত লাগতেই পারে। অনেক সময় রাতের বেলা কুকুর দৌড়াতে পারে বা শেয়াল দৌড়াতে পারে, অনেক সময় টিনের বেড়ার সাথে এসে ধাক্কা খায়, তখন এরকম শব্দ হতে পারে। তাই এটাই উনি মনের মধ্যে আর কি চিন্তা করেছেন আর কি। কিন্তু ভয় কিন্তু মনের একটা কোণে থেকেই গেল। কি আর করা, উনি লাইট অন করে ঘরের টিভি ছেড়ে দিয়ে, ওনার রুমে টেলিভিশন ছিল, উনি শুয়ে রইলেন। আনুমানিক রাত 1:30টার দিকে ওনার বাবার কণ্ঠ শুনতে পেলেন। বেশ কয়েকবার ডাকাডাকির পর উনি গেট খুলে ওনার বাবাকে দেখলেন, মনে সাহস ফিরে পেলেন। ওনার বাবা বলল যে ওখানে তো অনেক মেহমান আসে, ঘুমানোর জায়গা না পেয়ে উনি বাসায় চলে আসেন। তবে ওনার বাসায় আসার পথে কোনো সমস্যা হয়নি। এদিকে ঘরে লাইট জ্বালানো, টেলিভিশন অন করা, এটা দেখে ওনার বাবা রাগারাগি করতে লাগলেন যে একটা বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, তুই টেলিভিশন অন করে শুয়ে আছিস। তখন এই নাদিম শেখ ভাই বললেন যে কেন উনি আসলে ঘরে লাইট অন করে টেলিভিশন চালিয়ে শুয়ে আছেন আর কি। সব ঘটনা বললেন। এটা শোনার পর ওনার বাবা ওনাকে সান্ত্বনা দিলেন এবং কিছু দোয়া পরে ওনার মাথায় ফু দিলেন, বললেন যে কোনো সমস্যা নাই, যা ঘুমা। এদিকে যেহেতু মারাত্মক ভয় পেয়েছে, নাদিম শেখ ভাই বললেন যে বাবা তুমি আজকে আমার সাথেই ঘুমাও, আমার ভয় লাগছে, একা একা থাকতে পারবো না। তখন দুইজনই একই বিছানায় শুয়ে পড়লেন। দুইজনই প্রায় ঘুম ঘুম ভাব। হঠাৎ করে সেই টিনের বেড়ায় আবার সেই বিকট আওয়াজ, তবে এবার আওয়াজ যেন দ্বিগুণ। ভয়ে ওনার বাবা এবং উনি দুজনেই বিছানায় উঠে বসেন, সাথে সাথে ঘরের লাইট অন করে দেন।
ওনার বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে ওনার বাবাও বেশ ভয় পেয়েছেন। তারপর সারা রাত লাইট অন করে টিভি চালিয়ে বিছানায় নিদ্রাহীনভাবে ওনারা দুজনই বসেছিলেন। একটা সময় ফজরের আজানের আওয়াজ কানে ভেসে আসে, আর এরপরই ফজরের নামাজটা ঘরেই পড়ে দুজনই ঘুমিয়ে পড়েন। সকালবেলা ওনার হালকা জ্বর এবং 2-3 বার বমি হয়েছিল। তারপর ওই এলাকার মসজিদের একজন হুজুরকে সাথে নিয়ে আসেন ওনার বাবা। তো এত রাত্রে একা বাসায় ফেরার কারণে হুজুর বেশ একটু রাগী করেন যে এই দিক দিয়ে এইভাবে চলাচল করা উচিত নয়, বেশ সমস্যা হয় অনেকেরই। তো যাই হোক, হুজুর ঝাড়ফুঁক করে দেন এবং পানি পড়া দেন এবং 7 দিন নিয়মিত খেতে বলেন। হুজুরের কথা মতো 7 দিন পানি পড়া খেয়েছেন, তবে আলহামদুলিল্লাহ 3 দিনের মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনার একটি যে ব্যাপার সেটি হচ্ছে যে কোনো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অথবা কেউ গর্ভাবস্থায় থাকেন, তাহলে স্বপ্নের মধ্যে যদি কেউ কোনো কিছু চায় যে একটা নারকেল দে, ডাব দে, তাহলে এই জিনিসগুলো নাকি দেওয়া উচিত নয়। এরকম অনেকগুলো ঘটনার মধ্যেই আমরা এর প্রমাণ পেয়েছি। এছাড়া বাড়িতে কিন্তু কোনো লোক এসে এরকম ভিক্ষাও চাইতে পারে। ধরুন ঢাকা শহরের ফ্ল্যাট বাসা, সেখানে ভিক্ষুক আসলে প্রবেশ করার সুযোগ নেই। সেখানে যদি কেউ কলিং বেল চেপে হঠাৎ করে ভিক্ষা চায়, বিষয়টা কিন্তু অস্বাভাবিকই বটে। আর একটা বিষয়, স্বপ্নের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, মনে রাখবেন এই ধরনের ঘটনা যখন ঘটে তখন ওই স্বপ্নটা বাস্তবের মতো মনে হয় এবং স্বপ্নের ওই অংশের উপর মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। অবচেতন মনে যে দেখছে বিষয়টা এরকম না, আপনি চাইলে সেটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এরকম পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু থাকে। যার কারণে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখেন খুব সাবধান। এই জন্য ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এটা বলে ঘুমাতে হয়। সেই সাথে অন্যান্য যে দোয়া, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত, আমানার রসুলু থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত, তারপর 4 কুল পরে শরীরে ফু দিতে হয়। তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যায়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী আরও বেশ কিছু ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবার যার ঘটনায় যাব তার নাম নুসাইবা। এই নুসাইবা আপু উনি বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সবচাইতে আমাদের ভালো লেগেছে এই জিনিসটা চিন্তা করে, এই নুসাইবা আপুর আম্মু সমতা বেগম উনি নিজেই রেকর্ড করে একটি ঘটনা পাঠিয়েছেন। উনি আমাদের চ্যানেলের নিয়মিত একজন শ্রোতা। উনি রান্না সহ অন্যান্য কাজের ফাঁকে আমাদের সব ঘটনাই শুনে থাকেন। চলুন নুসাইবা আপুর ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যখন ওনার আম্মুর সাথে ঘটে তখন ওনার আম্মুর বয়স 7 কি 8 হবে। এখন তার বয়স 53-54 এরকম হবে আর কি। তো ওই সময়ে সিজনটা ছিল আমের সিজন। আম কিন্তু তখনও যে খুব পেকেছে বিষয়টা এরকম না, মানে পাক ধরবে এমন আর কি। খুব ভোরে আজানের পরপরই ওনাদের এলাকার অনেকেই বাসা থেকে বেরিয়ে যেতেন আম কুড়োবে বলে। আর ওই সময়ে আম কুড়ানোর জন্য কিন্তু শুধু যে ছোট ছোট বাচ্চারা বের হতেন বিষয়টা এরকম না, অনেক বড় মানুষও বের হতেন। তো এই নুসাইবা আপুর আম্মুর আপন চাচাতো ভাইয়ের একজনের নাম হচ্ছে আলী মিয়া, আর একজনের নাম হলো মাহমুদ। তো এই দুইজন একসাথে কিন্তু আম কুড়োতে বের হতেন। সেই কাক ডাকা ভোরে তারা বের হয়ে যেতেন, বিভিন্ন বাগানে ঘুরে বেশ আম সংগ্রহ করতেন। তখন এই দুইজনের বয়স ছিল 10 কি 12 বছর। তো ওনারা যে খুব যে বড় ছিলেন তা তো না, তারাও তো ছোট মানুষই। ওনারা যখন আম কুড়িয়ে ফিরতেন তখন এই নুসাইবা আপুর আম্মু সমতা বেগম উনি ঘুম থেকে উঠে যে আম কুড়োতে যাবেন ততক্ষণে তো সব আম কুড়িয়ে অন্যরা নিয়ে গেছে। তখন উনি কী করতেন, এই দুই চাচাতো ভাই এই আলী মিয়া আর মাহমুদের কাছে বলতেন যে ভাই আমারে একটা আম দে না।
এরা আবার বলতো, এত কষ্ট করে আম কুড়িয়ে আনছি কি তোকে দেওয়ার জন্য নাকি, যা পারলে নিজে কুড়িয়ে আন। এখন আসলেই তো তারা তো ছোট মানুষ, কুড়িয়ে আনছে এত কষ্ট করে, চাইলে দেবে কেন? তো তারাও আসলে ওইভাবে দিত না, বা কখনো কখনো দিত। তো একবার ওনার কাছে মনে হলো যে যা, আমি নিজেই আম কুড়োতে যাব। কিন্তু একা একা আম কুড়োতে যাব, সেই ভোরবেলা অন্ধকার থাকতে ভয় লাগবে তো, আর এটা তো পরিবারকে বললেও রাজি হবে না। তখন এই যে দুই চাচাতো ভাইকে বলছে যে ভাই, তোমরা যখন যাবা আমাকে ডাক দিও, আমি তোমাদের সাথে যাব, তাহলে তো তোমার কাছে আম চাওয়া লাগে না। তো তারাও চিন্তা করছে ভালোই তো, ওকে ডাক দিব, আমাদের সাথে গেলে তো ভালো, প্রতিদিন আম কুড়ায় আনি আর ও চায় আমাদের কাছে। তো ওর মতো করে আম কুড়ালো, সমস্যা কি? তো যখন বলছেন যে ঠিক আছে তোকে ডাকবো, নিয়ে যাব, তখন তো এই নুসাইব আপুর আম্মু সমতা বেগম বেশ খুশি। ওই রাত্রে উনি আর ঘুমাতেই পারছেন না খুশিতে, খালি এপাশ ওপাশ করছেন, কখন ভোর হবে, কখন এই আলী মিয়া ভাই আর মাহমুদ ভাই ডাক দিবেন। উনি সারা রাত ঘুমাতেই পারেন নাই। কেন? ঘুমিয়ে পড়লেই কখন যেন এসে ডাক দেয়। এই জন্য উনি সারা রাত একরকম জেগেই ছিলেন। একটা সময় ওনার হালকা ঘুম চলেও আসে, কতক্ষণ আর জেগে থাকা যায়। হঠাৎ করে মনে হলো এই যে মাহমুদ ভাই ওনাকে ডাকছেন, এই সমতা ওঠ ওঠ। উনি তো লাফ দিয়ে উঠে গেছেন, এই ডাকের অপেক্ষায় তো ছিলেন। তখন উনি কি করেছেন, একটা বড় কাপড় মাথার উপরে বেঁধে ফেলছেন, এই কারণে যে অনেকটা হিজাবের মতো বেঁধে ফেলছেন আর কি, যাতে করে ওইটার মধ্যে অনেক আম ওর ভিতরে ঢুকিয়ে একটা ঝোলার মতো করা যায় আর কি। এই জন্য উনি ওইটা ওরকম মাথার সাথে পেঁচিয়ে বাইরে বের হয়ে গেছেন। এদিকে উনি যখন দরজা খুলে বাইরে বের হয়েছে, তখন দেখেন যে মাহমুদ ভাই দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে। এদিকে নুসাইব আপুর আম্মু তো পা টিপে টিপে বের হয়েছেন, আর ওনার পিছনে পিছনে হাঁটছেন। ওখানে কিন্তু আলী ভাই ছিল না, কিন্তু দুই ভাই কিন্তু সবসময় একসাথেই আম কুড়োতে যেতেন। এই ব্যাপারটা দেখে উনি প্রশ্ন করেন যে মাহমুদ ভাই তুমি একা কেন, আলী মিয়া ভাই কোথায়? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না মাহমুদ ভাই। তো মুসাইব আপুর আম্মু বারবার জিজ্ঞেস করতেই থাকে, কিন্তু সে কোনো কথা বলে না। একটা পর্যায়ে ওই যে মাহমুদ ভাই যিনি, উনি রাগ করে ধমক দিয়ে বলছেন, এই স্যামরি চুপ থাক, এত কথা কোস কি জন্যে? এই ধমক খেয়ে উনি একদম চুপ। চিন্তা করছেন যে না বাবু, আর বেশি ঘাটানোর দরকার নাই, এরে এমনি যে আমাকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে এটাই বেশি, এখন আবার বেশি প্রশ্ন করতে গেলে শেষে বলবে যে যা তুই বাড়ি যা, তোর আম করানোর দরকার না, আমি একাই যাচ্ছি। সারা রাত না ঘুমায় এভাবে বসেছিল আম কুড়াবে বলে, এখন যদি তাকে সাথে না নেয় তো উনি চুপ হয়ে যান একদম। এদিকে তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। অন্ধকার থাকার কারণে নুসাইব আপুর আম্মু জায়গাটা খুব ভালোভাবে চিনতেও পারছিলেন না। তো উনি দেখলেন যে মাটিতে অনেক আম পড়ে আছে। ওনার আম্মু তো দেখে খুব খুশি, 8-9 বছর বয়স বা 7-8 বছর বয়স, এতগুলো আম পেয়েছেন। এমনিতে তো আম আসলে কুড়াতে পারেন না। উনি কি করেছেন, ওই গলার মাথার উপর থেকে যে কাপড়টা ছিল ওটা খুলে ওর মধ্যে ওই আমগুলো ঢোকানো শুরু করেছেন। আবার ওই মাহমুদ ভাইয়ের দিকেও তাকাচ্ছেন যে সে কতটুকু দূরে চলে গেল আর কি। তো উনি দেখলেন যে ওই মাহমুদ ভাই বেশ খানিকটা দূরে চলে গেছে, ওই অন্ধকারেই দেখছেন আর কি, যতটুকু দেখা যায়। তো উনি আবার ওই মাহমুদ ভাইয়ের পেছন পেছন দৌড়াচ্ছেন আর কি। এমন করতে করতে এই নুসাইব আপুর আম্মু যে কত দূর গেছেন উনি নিজেও জানেন না। একটা ব্যাপার এই নুসাইব আপুর আম্মু খেয়াল করলেন যে এই যে মাহমুদ ভাই উনি কোনো আম কুড়াচ্ছেন না, উনি শুধু হাঁটছেন, আর ওনার আম্মুকে বলছেন এই সামনে চল, ওখানে অনেক বড় পাকা পাকা আম পড়ে আছে। নুসাইব আপুর আম্মু বলছে আরে তাই নাকি, চলো তাড়াতাড়ি চলো, কালকে সারাদিন আম খাবো, ভাতই খাবো না। তো এইরকম কথা বলতে বলতে নুসাইব আপুর আম্মু এই মাহমুদ ভাইয়ের পেছন পেছন যেতে থাকেন।
হঠাৎ করেই ওনার আম্মুর নাকে নর্দমার খুব বিশ্রী গন্ধ আসে। ওনার আম্মু খেয়াল করেন আশেপাশে বেশ কয়েকটা ঝুলন্ত ওয়াশরুম আছে। আজ থেকে অনেক আগে তো এরকম ওয়াশরুম অনেক দেখা যেত, এখন খুব কম দেখা যায় এরকমটা আর কি, যেহেতু এটা স্বাস্থ্যসম্মত না। তখন ওনার আম্মু ওই মাহমুদ ভাইকে জিজ্ঞেস করে, এই মাহমুদ ভাই, আমার কোথায় নিয়ে আসছো? আম কোথায়? এখানে তো শুধু নর্দমা আর এই ওয়াশরুম, কি বাজে গন্ধ। এই কথা বলে ওই পেছন দিক থেকে ওই মাহমুদ ভাইয়ের পিঠের উপরে হাত দিয়েছেন। যেই না হাত দিয়েছেন তখন ওই অবয়বটা ঘুরে তাকায়, আর তখন নুসাইবাপুর আম্মু দেখতে পান ভয়ঙ্কর একটা দৃশ্য। এই জিনিসটার সমস্ত শরীর লোমে আবৃত, চেহারাটাও ভালো বোঝা যাচ্ছে না, মুখের উপরও বড় বড় লোম। আর তখন এই নুসাইবাপুর আম্মুর দিকে তাকিয়ে খুব বাজেভাবে হাসতে থাকে। উনি তো ছোট মানুষ, 7-8 বছর বয়স, তার কতটুকু বা সাহস, তারপরেও উনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন কিন্তু সাহস হারান নাই। উনি ওইখান থেকে একটা দৌড় দেন আর চিৎকার করতে থাকেন, বাঁচাও বাঁচাও, এরকম করে চিৎকার করতে থাকেন। উনি দৌড়াতে দৌড়াতে বাড়ির রাস্তা ধরেই বাড়িতে চলে আসছেন এবং বাড়িতে এসে দরজার উপর প্রচণ্ড জোরে থাপড় মারছেন আর কি। আর থাপড় মারতে মারতে বলছেন যে, আম্মা আম্মা দেখো মাহমুদ ভাই, মাহমুদ ভাই। আসলে উনি চিন্তা করেছেন যে মাহমুদ ভাইয়ের চেহারা এরকম হলো কিভাবে, এই জন্য আম্মা আম্মা দেখো মাহমুদ ভাই, মাহমুদ ভাই এরকম বলতে বলতে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর এই যে উনি যে দৌড়ে আসছেন, উনি যে আমগুলো কুড়িয়েছেন, এই আম কিন্তু উনি ফেলে আসেন নাই, ওইগুলো নিয়েই দৌড়েছেন। যাই হোক, উনি অল্প সময় পরে অজ্ঞান হয়ে গেছেন। আর এই যে দরজার উপর ক্রমাগত শব্দ হচ্ছিল, এই শব্দে ঘরের লোকজন উঠে পড়ে, দরজা খুলে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। ভেতর নেওয়ার পর তাকে জ্ঞান ফেরানো হয়। পরবর্তীতে দুপুরের দিকে জ্ঞান ফেরে। তখন উনি সব কথা বলতে থাকেন, কি হয়েছিল। বলছেন যে এই মাহমুদ ভাই আমাকে ডাক দিয়ে নিয়ে ওই নর্দমার ওই দিকে নামায় নিয়ে গেছিল। পরবর্তীতে যখন বাড়ির সব সদস্যরা খোঁজ খবর লাগালেন, তখন মাহমুদ ভাইয়ের মা উনি জানালেন যে আরে এই আলী মিয়ার তো গতকাল থেকে জ্বর, এই কারণে ওরা কেউই বের হয় নাই, আম কুড়াতে যাবে কিভাবে। এরপর আরো একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল। এই যে নুসাইবাপুর আম্মু যে আমগুলো কুড়িয়ে এনেছিলেন, এইগুলো আসলে বড় বড় মাটির ঢেলা ছিল বা ঢিল ছিল, ওটা আসলে কোনো আম ছিল না। ওই দিন ভালো একজন হুজুরকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়। উনি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছু সময় পর জানালেন মূলত ভয়ঙ্কর এক রক্ত পিশাচের কবলে পড়েছিলেন উনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরতে পেরেছেন। সাধারণত এই ধরনের রক্ত পিশাচের খপ্পরে পড়ার পর মানুষ বাঁচতে পারে না। তো যাই হোক, উনি নাকি এটাও বলেছিলেন যে এই রক্ত পিশাচকে বন্দি না করলে ওই জিনিসটা আবার আসতে পারে। হুজুর তার প্রক্রিয়াতে নাকি ওই পিশাচটাকে বোতলবন্দি করেছিলেন, কিন্তু বোতলবন্দি করার পর উনি কি করেছিলেন এটা জানা যায় না। তবে এরপরে ওনার আম্মুর সাথে এই পিশাচ রিলেটেড সমস্যা ওইভাবে আর হয়নি। তা এটাই ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব নুসাইবাপুর পাঠানো পরবর্তী আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও নুসাইবাপুর মায়ের সাথে ঘটে যাওয়া। শুরু থেকে কয়েকটি তথ্য না বললে বুঝতে একটু সমস্যা হতে পারে, এই জন্য বলে নিচ্ছি। ওনার মায়ের বিয়ে হয় এখন থেকে প্রায় 36 বছর আগে। ওনার বড় 6টা ভাই, এর মধ্যে 2 জন মারা গেছেন। ওনাদের মৃত্যু নিয়েও বেশ কিছু ঘটনা রয়েছে, পর্যায়ক্রমে তিনি আমাদেরকে জানাবেন বলেছেন। আর বাকি 4 জন আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবার শেষে এই নুসাইবাপুর জন্ম। ওনার যে ছোট ভাই, মানে ভাইদের মধ্যে যিনি ছোট, তার থেকেও এই নুসাইবাপু 6 বছরের ছোট। এবার আসি ঘটনায়। ওনার আম্মুর তখন নতুন বিয়ে হয়েছে। ওই সময় ওনার মা বাবা, চাচা চাচি, ফুপি যারা ছিলেন
আর দাদা দাদি সবাই মিলে ওনাদের পুরনো বাড়িতে থাকতেন। ওনার দাদা ছিল মসজিদের মুয়াজ্জিন। শুধু মুয়াজ্জিন না, ইমামতের দায়িত্ব পালন করতে হতো আর কি। সাধারণত মসজিদগুলোতে আলাদা আলাদা ইমাম, মুয়াজ্জিন, খাদেম রাখাটা মসজিদ কমিটির জন্য বা এলাকাবাসীর জন্য একটু কষ্টই হয়ে যেত। এই জন্য দেখা যেত অধিকাংশ মসজিদগুলোতে একজন ব্যক্তি একাধিক দায়িত্ব পালন করতে বাধ্য হতেন। তো এই যে নুসাইবাপুর দাদা, উনি যে শুধু এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এই দায়িত্ব পালন করতেন বিষয়টা এরকম না। পাশাপাশি উনি পশু পালন করতেন, মানে গরু পালনে ওনার বেশ একটা আগ্রহ ছিল আর কি। ওনার বাবা চাচারা, মানে নুসাইবাপুর বাবা চাচারা ছিলেন 3 ভাই 3 বোন। ভাইদের মধ্যে ওনার বাবা হচ্ছে মেঝো। সে সময় 3 ফুপুর মধ্যে 2 জনেরই বিয়ে হয়ে গেছে। তারপর নুসাইবাপুর বাবাকে বিয়ে করানো হয়। তো বাড়ির কিছুটা দূরেই ধলেশ্বরী নদী। তখনকার সময় ঘরে ঘরে কিন্তু এরকম টিউবওয়েল অথবা পানির ভালো কোনো ব্যবস্থা ছিল না। নদী অথবা পুকুরই ছিল বিভিন্ন কাজের জন্য পানির অন্যতম উৎস। গরুকে পানি খাওয়ানো, তারপরে গোসল করা, বাসার বিভিন্ন কাজ করা, এগুলোর জন্য নদী বা পুকুরের উপরই তারা নির্ভর করতেন। তো নদী বাসার কাছাকাছি হওয়াতে নুসাইবাপুর আম্মু বিয়ের পরে বেশ কিছু কাজের জন্য নদীতে উনি যেতেন। গরুকে পানি খাওয়ানোর জন্য মাঝে মাঝে উনি নিজেও যেতেন। আর পানি আনার জন্য তো নদীতে যেতেই হতো। তবে নুসাইবাপুর দাদার কড়াকড়ি একটা নির্দেশ ছিল, দিনের বেলা যেহেতু নদীতে ট্রলার, নৌকা এগুলো চলতো, অনেক লোকজনই সেখানে থাকতো, তাই বাড়ির কোনো নারী সদস্য যেন দিনের বেলা নদীতে না যায়। ভোরের আলো ফোটার আগেই তারা যেন পানির সব রকমের চাহিদা পূরণ করেন। আর তারপরে যদি পানি লাগে সেক্ষেত্রে পুরুষ সদস্যরা সেই দায়িত্ব পালন করবেন। বাড়ির কোনো নারীকে যেন বাইরের কোনো পুরুষরা দেখতে না পান, এই জন্যই নুসাইবাপুর দাদার বেশ কড়া নির্দেশনা ছিল। এমনই একটা দিন, সেদিন ছিল ভরা পূর্ণিমা। এদিকে নুসাইবাপুর বড় চাচি একটু অসুস্থ ছিলেন। এই কারণে নুসাইবাপুর আম্মুর মাথায় একটা টেনশন ছিল, যেহেতু বড় চাচি অসুস্থ আর তার কাজগুলো নুসাইবাপুর আম্মুকে করতে হবে, আবার পানি একবার না 2 বারের জন্য আনতে যেতে হবে। যদি কোনো কারণে সকাল হয়ে যায় তাহলে তো আর একটা ঝামেলা হবে। এই সমস্ত চিন্তা করে ওনার ঠিকমতো ঘুম হচ্ছিল না। হঠাৎ ওনার আম্মু চোখ খুলতেই তাকিয়ে দেখেন টিনের ফাঁকা দিয়ে আলো আসছে। ওনার আম্মু লাফ দিয়ে ঘুম থেকে উঠে ভাবেন, হায় হায়, কি হলো, সকাল হয়ে গেল নাকি? ওনার আম্মু খুব তাড়াহুড়ো করে ঘড়ি না দেখে কলস নিয়ে বেরিয়ে যান পানি আনার জন্য। কিন্তু চারদিকের পরিবেশটা একদম থমথমে ছিল। নদী পাড়ের বালুগুলো চিকচিক চিকচিক করছিল দিনের আলোর মতো। চারদিকের সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল। কাজের টেনশন আবার ভোর হয়ে গেল কিনা এইসব ভাবতে ভাবতে ওনার মনে আসলে কোনো ভয় কাজ করছিল না। ওনার মনে তখন একটাই ভয়, যে কেউ চলে আসলো নাকি আবার আশেপাশ থেকে, কেউ যদি দেখে ফেলে আর ওনার শ্বশুরের কানে যায় তাহলে তো সর্বনাশ। কিন্তু চারদিক এমন শুনশান নীরব হয়েছিল যে অনেক দূরের কোনো শব্দ মনে হচ্ছে কানে অনেক জোরে আওয়াজ করছিল। হঠাৎ করে নুসাইবাপুর আম্মু ঠক 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 এরকম শব্দ শুনতে পান। ওনার আম্মু ভাবেন নদীতে হয়তোবা কোনো নৌকা বা লঞ্চ এগুলো চলাচল করছে। অনেক সময় ইঞ্জিন স্টার্ট দিলে প্রথমে ঠক 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 এরকম একটা আওয়াজ হয়ে তারপর স্টার্ট নেয়, এরকম কোনো কিছু কিনা। কিন্তু ওনার এই ধারণাটা ভুল হয়ে গেল। উনি দেখতে পেলেন উনি যেই পথ ধরে এসেছেন সেই পথের থেকেই একটু দূরে 2টো গরু মারামারি করছে, শিং দিয়ে গোতাগুতি করছে, এবং ওই গোতাগুতির শব্দটাই ঠক ঠক হয়ে ওনার কানে আসছে। অবাক করা ব্যাপার হলো, এরা মারামারি করতে করতে এই নুসাইবাপুর আম্মুর দিকেই এগিয়ে আসছিল। এদিকে ওনার আম্মু জোরে জোরে হাঁটছিল আর মনে মনে ভাবছিল, এত মানে এই সময় এই গরুগুলো কোত্থেকে ছুটে আসছে। আর গরুগুলোর সাইজও ছিল বেশ বড়। এত বড় গরু উনি আসলে আগে কখনো দেখেন নাই। গরু আবার এত বড় হয় নাকি? উনি চিন্তা করছেন যে ঠিক দেখছেন না ভুল দেখছেন, কিন্তু না, ঠিকই তো।
হঠাৎ করে কি হয়, ওরা নিজেদের মধ্যে মারামারি বন্ধ করে হাঁটতে হাঁটতে নুসাইবাপুর আম্মুর দিকে এগিয়ে আসতে থাকে। আর তখন ওনার আম্মু 1 পা 2 পা করে পিছন দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে আবার এই দুটো গরু নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এটা দেখে তো নুসাইবাপুর আম্মু বেশ ভয় পাচ্ছিলেন। ভূতের ভয় পাচ্ছিলেন বিষয়টা এরকম না, এত বড় গরু যদি ওনাকে এখন এসে ধাক্কা দেয়, শিং দিয়ে গুঁতো দেয়, তাহলে তো উনি মারাত্মকভাবে আহত হবেন বা মারাও যেতে পারেন। আর এই মুহূর্তে আশেপাশে কেউ নাই, কি করবেন উনি? ওনার খুব কান্না পাচ্ছিল। এমন সময় উনি বলে ওঠেন, কেউ আছেন আশেপাশে, আমাকে একটু সাহায্য করবেন? একবার বলেছেন শুধু, হঠাৎ করে কোত্থেকে যেন বেশ লম্বা জুব্বা পরা, সাদা দাড়ি, মুখে এক অসাধারণ সুন্দর চেহারার একজন মানুষ এসে ওনার সামনে দাঁড়ান। হঠাৎ করে এই লোকটাকে দেখে নুসাইবাপুর আম্মুর খুব ইতস্তত বোধ হচ্ছিল। ভেবেছিলেন যে ইনি হয়তো মসজিদের ইমাম হবেন, কিন্তু ওনাকে দেখে তো এই এলাকার লোক বলে মনে হচ্ছে না। শুধু এই এলাকার লোক না, উনি এই এলাকায় তো নতুন বিয়ে হয়েছে, সবাইকে চেনেন, বিষয়টা এরকম না। কিন্তু গ্রামের মানুষের পোশাক আশাক, চেহারা যেরকম হয় তার সাথে এটা মিল ছিল না। এটা দেখে ওনার মনে হচ্ছিল যে এই এলাকার লোক উনি না। যাই হোক, লোকটা হঠাৎ করেই ওই গরুগুলোকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, কিরে, হ্যাঁ, এই মেয়েটাকে একা পেয়ে এইভাবে ভয় দেখাচ্ছিস? তোরা আর ভালো হবি না কখনো? এই মেয়েটা কি তোদের কোনো ক্ষতি করেছে? কেন ওকে ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিস? আর এগুলো করে তোর লাভ কি? মানুষের ক্ষতি করে কোনো লাভ হবে? আল্লাহর ভয় নেই তোদের? কবে বুঝবি তোরা? হ্যাঁ, আল্লাহর সামনে কিন্তু এসব কাজের হিসাব দিতে হবে। যা, এখান থেকে চলে যা, আর এদেরকে ভয় দেখাতে আসবি না। এরপর কি হলো, ওই গরুগুলো মনে হলো এই মুরব্বী লোকের কথাটা শুনে আস্তে আস্তে শান্ত হয়ে হেঁটে চলে গেল। কোথায় যে চলে গেল এটা নুসাইবাপুর আম্মু বুঝতে পারেন নাই। এরপর লোকটা নুসাইবাপুর আম্মুকে বলল যে, মা, তুমি এত রাত্রে বের হয়েছো কেন? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো বাড়ির বউ। তখন নুসাইবাপুর আম্মু বললেন যে, চাচা, কোথায় এত রাত? এই তো এখনই সকাল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তখন ওই লোকটা বলল, মা, তুমি কি ঘড়ি দেখে বের হও নাই? তুমি জানো এখন রাত কয়টা বাজে? ফজরের আজান হতে এখনো অনেক দেরি। তুমি একটা বড় বিপদের মুখে পড়তে যাচ্ছিলা। আল্লাহর রহমতে আমি যদি সময় মতো না আসতাম তাহলে কিন্তু এরা তোমার বড় ক্ষতি করে ফেলতো। যাও, তাড়াতাড়ি বাসায় যাও, আর সময় বুঝে চলাফেরা করবা। যাও, দ্রুত বাসায় চলে যাও। তখন নুসাইবাপুর আম্মু ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর উনি বাড়ির দিকে রওনা দেন। কয়েক কদম যাওয়ার পর আবার কি মনে করে পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। এরপর উনি এক দৌড়ে বাসায় চলে আসেন। বাড়িতে এসে উনি ওনার যেই ঘরটা আর কি, যে ঘরে ওনার হাজব্যান্ড শুয়েছিলেন, মানে নুসাইবাপুর বাবা শুয়েছিলেন আর কি, ওইখানে ডাকাডাকি করছেন। হঠাৎ করে এরকম ডাকে নুসাইবাপুর বাবা তো ধর্মর করে লাফ দিয়ে উঠছেন যে, কি হলো, কি হলো, এত রাতে ডাকাডাকি করছো কেন? পাগল হয়ে গেছে নাকি? তখন নুসাইবাপুর বাবা দেখলেন যে নুসাইবাপুর আম্মু ঘেমে একাকার, খুব ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে আর কি। তখন নুসাইবাপুর আব্বা বা নুসাইবাপুর বাবা নুসাইবাপুর আম্মুকে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? তখন নুসাইবাপুর আম্মু বলেন, যে দেখো তো ঘড়িতে কয়টা বাজে। তখন বালিশের পাশ থেকে ঘড়িটা নিয়ে, একটা হাত ঘড়ি ছিল আর কি, ওটা নিয়ে বললেন যে এখন তো 2:27 তখন নুসাইবাপুর আম্মুর বুকটা ধস করে ওঠে। কারণ কি, যে উনি তো সকাল মনে করে বাইরে বের হয়েছিলেন, এত রাত এখন, এটা কিভাবে সম্ভব? আর ওই যে ওই মুরব্বী তো বলেছিলেন যে এখন অনেক রাত। উনি ওই সময় বিষয়টা বলেন নাই, তবে এতটুকু বলেছিলেন যে উনি সময় না বুঝে পানি আনতে গিয়েছিলেন। তাই উনি আবার যখন বুঝতে পেরেছেন দ্রুত চলে আসছেন। তো ওই সময় ওনার বাবা অনেক রাগ করেন আর কি, যে তুমি দেখো নাই মাথার পাশেই তো ঘড়ি, ঘড়ি দেখে বের হবে না? আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো বিপদ আপদ হতো। পরের দিন সকালবেলা মূলত এই ঘটনাটি
বাড়ির সবাইকে খুলে বলেছিলেন। তো নুসাইব বাবুর দাদা এই বিষয়টি জানার পর মসজিদের একজন ইমাম সাহেবকে বিষয়টি যখন বলেন, তখন ইমাম সাহেব বলেন, এই রাস্তায় দুটো দুষ্টু প্রকৃতির বদ জিন আছে, ওরা এই দিক দিয়ে চলাচল করে গভীর রাত্রে। তো মূলত পূর্ণিমা এবং অমাবস্যার রাতে চলাচল করে। গত রাতটা ছিল পূর্ণিমার রাত। তো ওই সময় যখন উনি সময় ভুলে ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তখন ওরা ওনার ক্ষতি করার জন্য এসেছিল। আর ওই সময়ে একজন আল্লাহওয়ালা পরহেজগার জিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটা নিরীহ মেয়েকে বিপদে পড়তে দেখে উনি এগিয়ে আসেন এবং ওদেরকে তাড়িয়ে দেন ওখান থেকে। যদি ওরা ভালো কথায় না যেত, তাহলে ওই পরহেজগার জিনটা ওই দুটো জিনের উপর চড়াও হতেন। যেহেতু ওরা ভালোই ভালোই চলে গেছে, এই জন্য তার উপর আর চড়াও হন নাই। তো যাই হোক, উনি ঝাড়ফুঁক করে দেন। তো ওই ঘটনাটা এখানেই সমাপ্তি হয়ে যায় আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম। পাথর